সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাগুলি সংসদে আলোচিত হওয়া দরকার সেগুলো বলবার জন্য বামপন্থীদের সংসদের ভিতরে যাওয়া দরকার। না হলে এই রকম আরও অনেক ইলেকটোরাল বন্ডের মতো কেলেঙ্কারি, যেটা আসলে ভারতীয় গণতন্ত্রকে মানে গণতন্ত্রের যে প্রাণসত্তাকেই হত্যা করছে, সেই ব্যাপারটা আরও বাড়তে থাকবে। এক্স্যাক্টলি তাই, একেবারেই তাই। ইন্ডিয়া জোট নিয়ে কি সত্যিই বিজেপির দুশ্চিন্তার বিষয় রয়েছে? সত্যি কথা বলতে, ইন্ডিয়া জোট নিয়ে যদি বিজেপির কোনো রকম দুশ্চিন্তার প্রয়োজন নাই থাকতো, যদি ইন্ডিয়া জোটকে বিজেপি হেলাফেলার চোখে দেখতো, তাহলে আমার প্রশ্ন, এই ইন্ডিয়া জোটকে ভাঙানোর জন্য বিজেপি এত ব্যস্ত হয়ে পড়ছে কেন? এই যে ভদ্রলোক নীতিশ কুমার, যিনি পল্টু চাচা নামে পরিচিত হয়েছেন, এবং আমরা দেখছি যে ন্যূনতম নৈতিকতা নীতিশ কুমার দেখাননি। তিনি এই ভোটে, এই বিধানসভা ভোটে এক পক্ষের সঙ্গে লড়েন, পরের বিধানসভায় আরেক পক্ষের সাথে লড়েন। তাকে ভাঙিয়ে নেওয়ার জন্য কেন বিজেপি এত ব্যস্ত হলো? বিজেপি কেন শিবসেনাকে দুটুকরো করলো? বিজেপি কেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, শরদ পাওয়ারের দল, তাকে কেন বিজেপি দুটুকরো করলো? বিজেপি কেন এনআইএ, ইডি, সিবিআই সব কিছুকে বিরোধীদের ওপর বারবার করে লেলিয়ে দিচ্ছে? তাহলে কি সবটা যতটা সহজ কেক ওয়াক বলে মনে হচ্ছিল বিজেপির জন্য ততটা নয়? আমি জানি না, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই সময় দেবে। আমি শুধু দুটো নির্বাচনের কথা বলবো। 1977 সালের নির্বাচন, ইন্দিরা গান্ধীকে কিন্তু হেরে যেতে হয়েছিল, প্রায় নিঃশব্দে ব্যালট বিপ্লব ঘটে গিয়েছিল। আর আমরা যখন খুব ছোট, 2004 সালে যখন শাইনিং ইন্ডিয়ার একটা ঝকঝকে প্রচার বিজেপি করেছিল, তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে বিজেপি পরাজিত হয়েছিল। ব্যাপক সংখ্যায় বামপন্থীরা সংসদে ছিলেন এবং ইউপিএ 1 সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কে বলতে পারে, এই যে ওনারা বলছেন যে আপকি বার 400 পার, হয়তো স্লোগানটা বদলে গেল, আপকি বার 2004 হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে বিজেপি যে একদম উদ্বেগে নেই, ব্যাপারটা সেরকম নয়। নীতিশ কুমার প্রসঙ্গে আমি আসি একটু। এই যে পাল্টিবাজ প্রসঙ্গটা, কোথাও গিয়ে যে বারবার পাল্টি খাওয়া, এর ফলে কি কোথাও গিয়ে একটা যে জনসমর্থনটা হারাতে পারেন তিনি? যে আসলে যে পাল্টি খাইয়েও কি কোনো লাভ হবে? মানুষ কি সমর্থন করবে? এই যে বারবার পাল্টি খাওয়ার পরেও কেন মানুষ বেছে নেবে? নীতিশ কুমার নিঃসন্দেহে বিহারের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এবং পিছড়ে বর্গের একটা ব্যাপক সমর্থন তার সঙ্গে রয়েছে। আমরা জানি যে লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমার দুজনেই 70-এর দশকের যে জেপি আন্দোলন এবং তারপরে যে সমাজবাদী আন্দোলন, সোশ্যালিস্ট আন্দোলনের প্রোডাক্ট। কিন্তু নীতিশ আসলে নিজের ভাবমূর্তির চরম ক্ষতি করছেন। শুধুমাত্র ক্ষমতার জন্য বারবার করে জোট বদল তার বিশ্বাসযোগ্যতাকে একদম তলানিতে নিয়ে যাচ্ছে। এটা শুধু আমাদের কথা নয়, এটা হয়তো বিজেপিও বিশ্বাস করে। সেই কারণেই আপনি খেয়াল করে দেখবেন নীতিশকে নিয়ে সেটি কনফিডেন্ট নয়। সেই কারণেই আরও অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল, জিতন রাম মাঝির দল ইত্যাদি, তাদেরকে কিন্তু বিজেপি নিজের সঙ্গে রাখতে বাধ্য হচ্ছে। চিরাগ পাসওয়ানকে সে কিন্তু বেশ কিছু আসন ছাড়া তার সঙ্গে বোঝাপড়ায় যাওয়া। কাজেই নীতিশ কুমার যে বারবার তার রাজনৈতিক আনুগত্য, শিবির বদল, আনুগত্য বদল, এগুলোর মাধ্যমে যে তার ভাবমূর্তির অবস্থা শোচনীয় করে তুলেছেন, এবং সেটা যে বিজেপির জন্যও খুব সুখকর নয় অবস্থা, তো দেখে সেটাই মনে হচ্ছে। এখন আইএসএফ সাম্প্রতিককালে আলোচনায়, কারণ আইএসএফ এতদিন ধরে বলছিল যে তারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, লড়াই করছে, এবং তৃণমূলের ডায়মন্ড হারবার একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন বলছিলেন খোদ আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। হঠাৎ করে দেখা যাচ্ছে তিনি বলছেন যে দল তাকে ওখান থেকে লড়াই করতে দিচ্ছে না, তাই তিনি লড়াই করবেন না, একজনকে তিনি ওখান থেকে দাঁড় করিয়েছেন। এরপরে যত আলোচনা এবং বিতর্ক আরও বেশি করে শুরু বামপন্থীদের এবং রাজনৈতিক মহলের অনেকেই বলছেন যে কেউ বলছেন তৃণমূলের থেকে টাকা নিয়েছেন, কেউ আবার বলছে বিজেপির দালাল। এই যে আমরা অনেক ক্ষেত্রে, আপনি একদম আগের আলোচনাতেই বললেন যে বিজেপি ছোট ছোট দলগুলোকে সঙ্গে রাখতে বাধ্য হচ্ছে। কোথাও গিয়ে কি তাহলে সরাসরিভাবে জোট না হলেও কোথাও গিয়ে কি আইএসএফের মতো ছোট ছোট দলগুলোর মাধ্যমে কি তাহলে কোথাও গিয়ে এই যে একটা ম্যানেজ করার চেষ্টা? কারণ বারবার এই যে কথাটা উঠে আসছে যে আইএসএফ ভোট কাটুয়ার ভূমিকাটা পালন করবে, কোথাও গিয়ে কি তাহলে ভোট কেটে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হয়তো বামপন্থীদের একটা জোরদার লড়াই দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কি ভোট কেটে বামপন্থীদের দুর্বল করে দেওয়ার একটা চাল বিজেপির বা তৃণমূলের হতে পারে? কি মনে করছেন? এই প্রশ্নটার উত্তর না একদম ডিরেক্টলি হ্যাঁ বা না এরকমভাবে দেওয়া আমার পক্ষে সেটা সম্ভব নয়। কারণ
কে যে কোথায় ভোট কাটুয়া এইটা তো না মানে আগে থেকে ওরকমভাবে বলে দেওয়া যায় না। যেমন আমার এক্ষুনি মনে পড়ছে 2019 গতবারের যে লোকসভা নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে সৌগত রায় প্রার্থী ছিলেন, শ্রমিক ভট্টাচার্য প্রার্থী ছিলেন এবং সিপিআইএম দলের নেপাল দেব ভট্টাচার্য তিনি প্রার্থী ছিলেন। ভোট হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে শ্রমিক বাবু তিনি বিজেপির প্রার্থী, তিনি অভিযোগ করছেন যে এক ভট্টাচার্য ভোট কেটে আরেক ভট্টাচার্যকে হারিয়ে দিলেন। অর্থাৎ অভিযোগটা এইরকম ছিল যে সিপিএম প্রার্থী তিনি আসলে পরোক্ষে সৌগত রায়কে জেতাতে ভূমিকা পালন করেছেন। কাজেই আমরা কি এই সময় দাঁড়িয়ে সিপিএমকে বলবো যে সে ভোট কাটুয়ার ভূমিকা পালন করছে? আমি জানি না, মানে এই প্রশ্নগুলো আমাদেরকে ভাবতে হবে। কাজেই আমি এরকমভাবে আইএসএফকে সরাসরি ভোট কাটুয়া বা বলবো না, বা এটাও বলবো না যে তারা কারোর থেকে টাকা নিয়েছেন কিনা, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিভাবে আমি এটা বলবো। বরঞ্চ আমি তো যেটা দেখেছি যে নওশাদ সিদ্দিকী তিনি বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক সরব ছিলেন, এতদিন ধরে ছিলেন। হ্যাঁ, এবং এখনও কিন্তু তিনি যখন ভোটের প্রচার করছেন তিনি কিন্তু সিপিআইএম বা কংগ্রেসকে গালিগালাজ করছেন না, তিনি বিজেপি এবং তৃণমূলকে গালিগালাজ করছেন। আমি দুঃখিত, তিনি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বলছেন। কিন্তু যেটা হলো, আমরা রাজনৈতিক বিশ্লেষণ করতে পারি, এই যে আইএসএফের সঙ্গে বামপন্থীদের জোট হলো না, এটা কি খুব ভালো হলো? এটা না, ভালো হলো না। এটা রাজ্যের রাজনীতির জন্য খারাপ হলো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য খারাপ হলো, এবং এটা বামপন্থীদের জন্য খারাপ হলো। কিন্তু আইএসএফের রাজনৈতিক ভবিষ্যৎও কি এটার জন্য একটা শোচনীয় অবস্থার দিকে যেতে পারে? সেটা সময় তার উত্তর দেবে। কারণ এটা আমরা দেখলাম, প্রথমত আইএসএফের উত্থানটা খুব ইন্টারেস্টিং। আইএসএফ এমন একটা রাজনৈতিক দল যারা 2021 বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে যাদের জন্ম, এবং দেখলাম যে কংগ্রেস এবং সিপিআইএমের মতো বা আরএসপি ফরওয়ার্ড ব্লক এরা সব শতাব্দী প্রাচীন প্রায় রাজনৈতিক দল, যারা একটি আসনও জিততে পারলেন না, সেখানে সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি হিসেবে নওশাদ সিদ্দিকী কিন্তু ভাঙড়ে জিতে দেখিয়ে দিলেন। এবং তারপরেও আমরা দেখেছি গত 3 বছর টানা তারা লড়াই করে গেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তারা কিন্তু টানা লড়াই করে গেছেন। আসলে এই জোট না হওয়ার পেছনে বোধহয় অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল। আপনি যদি মনে থাকে 21 বিধানসভা নির্বাচনের শেষ হওয়ার ঠিক পরেই সিপিআইএমের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তিনি কিন্তু বলেছিলেন যে ভোট হয়ে গেছে, জোট শেষ। সে সময় কিন্তু তিনি বলেছিলেন। আমরা দেখেছিলাম এখন যিনি বরানগরের প্রার্থী হয়েছেন তন্ময় ভট্টাচার্য, তিনি এবং অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র নেতা কান্তি গাঙ্গুলি তারা আইএসএফের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিলেন। কিন্তু এত কিছুর পরেও তো একসঙ্গেই ছিলেন তারা। কিন্তু আইএসএফ এবং সিপিআইএম, আমি জানি না কার বেশি নমনীয় হওয়া উচিত ছিল। সিপিএমের কি আর একটু বেশি নমনীয় হওয়া উচিত ছিল যে জাঙ্গিপাড়া অর্থাৎ শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, যার মধ্যে ফুরফুরা, যেখানে আইএসএফের জন্ম, সেই সিটটাকে আইএসএফকে ছেড়ে দেওয়া উচিত ছিল? নাকি আইএসএফের আরেকটু নমনীয় হওয়া উচিত ছিল, যেখানে সৃজন তরুণ প্রজন্মের প্রতিনিধি যাদবপুর থেকে লড়াই করছে, তাহলে যাদবপুরে প্রার্থী না দেওয়া? এই প্রশ্নগুলোর উত্তর সিপিআইএম এবং আইএসএফ দুতরফকেই ভাবতে হবে। এবং আমি রিসেন্টলি নওশাদের কিছু কথাবার্তা সাক্ষাৎকার দেখছিলাম, এবং প্রবল যেটা হয় আসলে জোট ভেঙে গেলে এটা প্রেম ভাঙার মতো, তো মানে খুব টক্সিক হয়ে যায় দুদিক থেকেই। মানে প্রবল এতদিনের একটা ক্ষোভ, এতদিনের একটা বন্ধুত্ব, সেটা ক্ষোভে বদলে গেছে। কিন্তু আমার মনে হয় যে পরবর্তীকালে আইএসএফ এবং বামপন্থীদের মধ্যে যোগাযোগের জায়গাটা যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এইটা বলে আমার মনে হয় না। এবারে যেটা ঘটলো চরম দুর্ভাগ্যজনক হলো পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য। কারণ আইএসএফের যে সমর্থক, তাদের যে শ্রেণীভিত্তি, আমি যদি একটু মানে ক্লাসিক্যাল বামপন্থী শব্দবন্ধগুলো ব্যবহার করি, তাদের যে শ্রেণীভিত্তি, যে গরিব মানুষ, সংখ্যালঘু দলিত মানুষ এখনও তাদের সঙ্গে রয়েছেন, ডেফিনেটলি বামপন্থীদের তাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। আইএসএফেরও বামপন্থীদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। কাজেই আমি ওইরকম কোনো শব্দ বা ওরকম কোনো কথা ব্যবহার আমি করব না যে আইএসএফ ভোট কাটুয়া বা আইএসএফ কারোর থেকে টাকা নিয়েছে, বা আমি নওশাদের মতো করে এটাও বলবো না যে বামপন্থীদের মধ্যে বা কংগ্রেসের মধ্যে আরএসএসের এজেন্টরা ঢুকে রয়েছেন যারা আইএসএফের সঙ্গে জোট হতে দিলেন না, এটাও আমি বলবো না। এটা সিপিএমের নেতারা বলতে পারেন, আইএসএফের নেতারা বলতে পারেন, তাদের মধ্যেকার ব্যাপার, তারা রাজনৈতিক কিছু তাদের। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাইবো যে বামপন্থী এবং
আইএসএফের যে ঐক্য এইটা আবার পশ্চিমবঙ্গে তৈরি হোক। কিন্তু দ্বিতীয় যে কথাটা বলতে অত্যন্ত মানে খারাপ লাগছে, কিন্তু যেটা বলতে হচ্ছে, নওশাদ তো প্রায় আমাদেরই বয়সী বা আমাদের চেয়ে বয়সী একটু ছোটোই হবেন। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে না লড়ার যে সিদ্ধান্ত নিলেন, এটা চরম রাজনৈতিক অপরিপক্কতা। অন্য কোনো শব্দ যদি ব্যবহার নাও করি, এটা চরম রাজনৈতিক অপরিপক্কতা। তিনি নাই লড়তে পারেন, কিন্তু তাহলে গত কয়েক মাস ধরে তিনি টানা কেন বলে গেলেন যে আমি অভিষেকের বিরুদ্ধে লড়ব? এর ফলে যেটা হলো, নওশাদ অনেককে হতাশ করলেন। নিজের রাজনৈতিক কেরিয়ার, নওশাদ সিদ্দিকীর নিজের রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রেও কি এটা একটা মানে ভুল সিদ্ধান্ত হতে পারে? মানে কোথাও গিয়ে যে লড়াকু একটা যে তকমা ছিল, সেটাই কোথাও গিয়েও একটা দাগ লাগতে পারে। আমি জানি না, আমি চাইবো যাতে নওশাদের ভাবমূর্তি খারাপ না হয়, কিন্তু নওশাদের যে সাহস এত 3 বছর ধরে আমরা যেটা দেখেছি, সেটা কিন্তু খুব সংক্রামক। নওশাদের সাহস দেখে আরও অনেকে সাহসী হয়েছেন। আমি শুধু এই কথাটাই বলতে পারি, নওশাদের সাহসের মতো নওশাদের ভয় সেটাও কিন্তু সংক্রামক হতে পারে। অর্থাৎ যে মানুষ নওশাদের সাহস দেখে সাহসী হয়েছেন, নওশাদের পালিয়ে যাওয়া দেখে তারা ভীত হতে পারেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই, নওশাদ কিন্তু সবচাইতে হতাশ করলেন তার অনুরাগীদের, যারা তার মধ্যে থেকে অনেক বছর বাদে একজন মাটির গন্ধ রয়েছে এরকম একজন লড়াকু রাজনৈতিক নেতাকে যারা দেখছিলেন। আরেকটা বিষয় কি জানেন, রাজনীতিতে তো কথা দিয়ে কথা রাখাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। নওশাদ যদি নাই বলতেন যে আমি ডায়মন্ড হারবারে লড়বো, তাহলে কিন্তু এই বিতর্ক হতো না। নওশাদ এখন বলছেন যে এতদিন ধরে তিনি বলেছেন যে তিনি লড়বেন, এখন তিনি বলছেন তার দল নাকি তাকে অনুমতি দিচ্ছে না। এই কথাটা কি আদৌ খুব বিশ্বাসযোগ্য হচ্ছে? আমি নওশাদকেই ভেবে দেখতে বলবো। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে দলের নির্দেশে আমি এই কাজটা করছি। এটা শুনে উপস্থিত সাংবাদিকরা অনেকে হেসে ফেলেছিলেন, কারণ আমরা জানি যে তৃণমূল মানেই মমতা মানেই তৃণমূল। তেমনি নওশাদ সিদ্দিকী মানেই আইএসএফ, আব্বাস সিদ্দিকী মানেই আইএসএফ। তারা কেন এতদিন ধরে যখন নওশাদ বলছিলেন যে তিনি লড়বেন, তখন কি তার দল তাকে বারণ করেনি? তখন কি তার দল তাকে সতর্ক করে দেয়নি? এখন ঠিক মনোনয়ন জমা দেওয়া ঠিক আগে সতর্ক করলো? এটাতে যেটা হলো, নওশাদের ব্যাপক ফেস লস হলো। এটা আইএসএফের জন্য ভালো হলো না। কিন্তু আমি আবারও বলছি, গত 3 বছরের আইএসএফের যে লড়াকু রাজনীতি, সেটা দেখে এবং আইএসএফের যে শ্রেণীভিত্তি, সেটার জন্য আমি এই প্রত্যাশা রাখি যে আইএসএফ এখান থেকে বেরিয়ে আসবে। আইএসএফ নিজেকে এই জায়গায় নিয়ে আসবে না যাতে সে হাসির খোরাক হয়ে ওঠে, যাতে আইএসএফকে নিয়ে মজা করা যায়। এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য খুব যন্ত্রণাদায়ক, খুব দুর্ভাগ্যজনক বিষয় হবে। নওশাদ সিদ্দিকীর কাছে এই আবেদনটা আমার থাকবে যে তিনি যে কাজটা করে ফেললেন, তিনি যেন এই কাজের যে খারাপ ইম্প্যাক্ট, এটা যেন তিনি মুছে দিতে পারেন। এটা খুব জরুরি, তার নিজের জন্য জরুরি, আইএসএফের জন্য জরুরি, গোটা বাংলার রাজনীতির জন্য জরুরি।